আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনে অবতীর্ণ হওয়া সর্বপ্রথম আয়াতে বলা হয়েছে পড়ো নিজের রবের নামে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জ্ঞান অর্জন করতে থাকো। জ্ঞান অর্জন করার জন্য যদি তোমাদেরকে চীন দেশে যেতে হয় তবুও যাও। আর এই দুই কথার উপর নির্ভর করে এটি অনুমান করা যায় যে ইসলামে এডুকেশনের উপর কতটা জোর দেওয়া হয়েছে। স্বয়ং কোরআনের ভিতরে হাজারের থেকেও বেশি আয়াত এমন আছে যেগুলি বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। একটা সময় ছিল যখন কোরআনকে সামনে রেখে মুসলমানরা প্রত্যেক স্থানেই বিজয় হচ্ছিল, আর সেই সময়টাতে মুসলিমদের মধ্যে বড় বড় বিজ্ঞানীরাও তৈরি হয়েছিলেন। বেশিরভাগ সময়ে মুসলিমদের উপর এটি অভিযোগ করা হয়ে থাকে যে মুসলমানরা এই পৃথিবীকে কিছুই দিতে পারেনি, কিন্তু যখন ইতিহাস বইয়ের পাতাকে উল্টিয়ে দেখা হয় তখন প্রত্যেক স্থানে শুধুমাত্র মুসলিমদেরই অবদান দেখা মিলে থাকে। মুসলিমরা এই পৃথিবীকে এমন এমন আবিষ্কার দিয়েছে যেগুলোকে আমরা সকলে আজও ব্যবহার করে চলেছি। সায়েন্সের নাম নিশানায় থাকতো না যদি কিনা মুসলিম বৈজ্ঞানিকের জন্ম না হতো। কিন্তু সেই একটি প্রচলিত কথা আছে না, যার হাতে শাসন থাকে সে মন গড়া ইতিহাসও লিখতে পারে। আর ঠিক এমনই হয়েছে মুসলিমদের সঙ্গে। ইহুদি আর ঈসাইরা মুসলমানদের সঙ্গে ঘৃণা বিদ্বেষের জন্য মুসলিমদের ইতিহাসকে কত রকম ভাবে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে তারা সফল হতে পারেনি। আজকের এই ভিডিওতে আমরা 5 এমন মুসলিম বৈজ্ঞানিকের সম্বন্ধে জানবো যাদেরকে আজ সমস্ত পৃথিবী মাথা ঝুঁকিয়ে সালাম করে থাকে। মুহাম্মদ আল গাফিক। আপনারা চোখে ছানি পড়া রোগের সম্বন্ধে তো অবশ্যই শুনে থাকবেন। এখানে চোখের সামনে একটি সাদা পর্দার মতো চলে আসে, আর যে কারণে এই রোগীরা ঝাপসা দেখতে শুরু করে। আপনার এটি জেনে হয়তো আশ্চর্য মনে হবে যে আজ থেকে 900 বছর আগেই একজন মুসলিম বিজ্ঞানী এবং ডক্টর মুহাম্মদ আল গাফিক এই রোগের সঠিক চিকিৎসা করে দেখিয়েছিলেন। মুহাম্মদ আল গাফিক এই রোগের চিকিৎসার জন্য একটি এমন সূচের আবিষ্কার করেছিলেন যেটিকে চোখের লেন্সের ভিতরে ভরে দিয়ে সেই সাদা অংশটিকে বের করে নেওয়া হতো। একবার ভেবে দেখুন, আজ থেকে 900 বছর আগে চোখের ভিতরে সূচ ফুঁড়ে দিয়ে চিকিৎসা করার কতটা আশ্চর্যজনক কথা ছিল। মুহাম্মদ আল গাফিক একজন আই স্পেশালিস্ট মানে চক্ষু বিশেষজ্ঞ ছিলেন, আর মেডিকেল ফিল্ডে তার ভীষণ বড় যোগদানও রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের জন্য লিখে থাকা তার কিতাবগুলি আজও মেডিকেল ডাক্তারদেরকে ভীষণভাবে সহায়তা করে চলেছে। মুহাম্মদ আল গাফিকের এমন প্রতিদান এবং দক্ষতাকে দেখে 1965 খ্রিস্টাব্দে ফ্রান্সের সরকার এর 800তম ডেথ অ্যানিভার্সারি মানে মৃত্যুবার্ষিকীতে সম্মান প্রদান করতে গিয়ে তার একটি প্রতিমাও স্থাপন করেছিল। নাসির আল দিন তুসি। আপনি 10th ক্লাসে ট্রিগনোমেট্রি মানে ত্রিকোণমিতিকে তো অবশ্যই পড়েছেন, আর যেখানে ত্রিভুজের সম্বন্ধে অধ্যয়ন করা হয়ে থাকে। যদি মুসলিম বৈজ্ঞানিক আল তুসি না হতেন তাহলে কিন্তু আজকের গণিত অসম্পূর্ণ থেকে যেত। আল তুসিকে ত্রিকোণমিতির জনকও বলা হয়ে থাকে। তিনি একজন পার্সিয়ান পলিম্যাথ মানে বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান রেখে থাকতেন। তিনি ফিলোসফার ছিলেন, ফিজিশিয়ান ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন এবং থিওলজিয়ান মানে ধর্মশাস্ত্রতেও জ্ঞান রেখে থাকতেন। 13 শতাব্দীতে আল তুসি বিজ্ঞানের ফিল্ডে 150-এরও বেশি আবিষ্কার করেছিলেন, আর যার মধ্যে সবচেয়ে বিখ্যাত আবিষ্কার ছিল তুসি কপলের আবিষ্কার। তুসি কপল একটি এমন আবিষ্কার ছিল যার সহায়তাতে সৌরজগতের প্রত্যেক গ্রহের ঘূর্ণন গতি এবং তারা কোন দিশা এবং কত দূরে আছে সেগুলোকে একেবারে সঠিক খোঁজ করা এই যন্ত্রের প্রধান কাজ ছিল। একবার ভেবে দেখুন, যদি এই মুসলিম বিজ্ঞানী না হতেন তাহলে আজ সৌরজগতের গ্রহগুলির উপর অধ্যয়ন করা কতটা কঠিন কাজ হয়ে যেত। আপনার এটি জেনে হয়তো আশ্চর্য মনে হবে যে চাঁদের একটি প্লট মানে একটি স্থানের নাম এই বৈজ্ঞানিকের নাম অনুসারে রাখা হয়েছে, আর সেই স্থানটির নাম হলো 102626। ইবনে খালদুন। মুসলিমদের ইতিহাসে একজন বড় হিস্টোরিয়ান এবং সোশ্যালজিস্ট পেরিয়ে গিয়েছেন, আর যার নাম ছিল ইবনে খালদুন। ইনি হিস্ট্রি এবং সোশ্যাল আইনের উপর অনেক সমস্ত কিতাব লিখেছিলেন, আর যার মধ্যে সবচেয়ে বেশি ফেমাস হয়েছিল আল মুকাদ্দামা, আর যেটিকে ইংলিশে বলা হয়ে থাকে ইন্ট্রোডাকশন। এর মধ্যে সোশ্যালজির অনেক সমস্ত রুলসও দেওয়া আছে, আর যেগুলিকে সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত সবচেয়ে খুব সুন্দর নিয়ম মনে করা হয়ে থাকে। ইবনে খালদুনের এই বইয়ের বিখ্যাত হওয়ার অনুমান আপনি এখান থেকে করতে পারেন যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ 2015 সালে এটিকে নিজের সবচেয়ে ফেভারিট বুক বলেছিলেন। ইবনে খালদুন আরব দ্বীপে বসবাসকারীদের মধ্য থেকেই ছিলেন। তিনি সাহিত্য, ধর্ম এবং অর্থশাস্ত্রের মতো আরও বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান রেখে থাকতেন। তিনি একজন এমন মুসলিম ঐতিহাসিক ছিলেন যার কিতাবকে পৃথিবীর আলাদা আলাদা দেশের বিভিন্ন কলেজগুলোতে আজও পড়ানো হয়ে থাকে। মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল ফাজারি। ইব্রাহিম আল ফাজারি সেই সমস্ত বিজ্ঞানীদের মধ্যে পড়ে থাকেন যারা অনেক সমস্ত বিষয়ের উপর একসঙ্গে জ্ঞান রেখে থাকতেন, যেমন ফিলোসফি, ম্যাথ এবং অ্যাস্ট্রোনমিতে তিনি প্রচুর অধ্যয়ন করেছিলেন। এর সঙ্গে সঙ্গে তিনি সৌরজগতের উপরেও খুব করে রিসার্চও করেছিলেন, আর তারপর তিনি একটি ডিভাইসও তৈরি করেন আর যেটিকে অ্যাস্ট্রোলব বলা হয়ে থাকে। এই ডিভাইসের সাহায্যে কোনো দিকের একেবারে সঠিকভাবে অনুমান করা যেতে পারত।
আকাশের নক্ষত্রদের সঠিক স্থানের সম্বন্ধেও খুব সুন্দর করে অনুমান করা যেত, মানে কোন তারারা কোন সময় কোথায় উপস্থিত থাকে, আর কিছু সময় পর সেই তারারা আবার কোন স্থানে থাকবে। এই অ্যাস্ট্রোলজি ডিভাইসের একটি বিশেষত্ব এটিও ছিল যে এর সাহায্যে কাবার একেবারে সঠিক দিক নির্ণয় করা যেত। এই অ্যাস্ট্রোলবকে সেই সময়কার একটি কম্পিউটারও মনে করা হতো। আর এই অ্যাস্ট্রোলব ডিভাইসের সাহায্যে সঠিকভাবে কোনো দিক নির্ণয় করা যন্ত্র কম্পাসেরও আবিষ্কার করা হয়। এর সঙ্গে সঙ্গে আজ থেকে 1000 বছর আগেই তিনি ঘড়িরও আবিষ্কার করেছিলেন, কিন্তু সেই ঘড়ি আজকের থেকে অনেক বড় হয়ে থাকতো, আর যেটিকে এলিফ্যান্ট ক্লক বলা হতো। এই এলিফ্যান্ট ক্লকের সাহায্যে রাতের সময়কেও বুঝতে পারা যেত, মানে রাতের আর কতক্ষণ বাকি আছে আর কতটা পেরিয়ে গিয়েছে। দিনের সময়কে তো সূর্যের অবস্থানকে দেখে নির্ধারণ করা যেত যে আর কতটা সময় বাকি আছে, মানে কতক্ষণ পর রাত্রি হয়ে যাবে। কিন্তু রাত্রিকে কিভাবে অনুমান করা যাবে যে কখন 12টা বাজবে আর কখন 1টা বাজবে? তো সেই 1000 বছর আগে এই মুসলিম বৈজ্ঞানিক এই ডিভাইসকে বানিয়ে এমন খুব সুন্দর কঠিন একটি কাজকে খুব সহজ করে দেখিয়েছিলেন। জাবির ইবনে হাইয়ান। যদি কোনো মানুষ অথবা কোনো সভ্যতার বিশেষত্বকে গোপন করে রাখতে চান, তাহলে তার নামটি পরিবর্তন করে দিলে অনেক হয়ে যাবে। আর ঠিক এমনই হয়েছিল একজন মুসলিম বিজ্ঞানী জাবির বিন হাইয়ানের সঙ্গে। ব্রিটিশরা জাবির বিন হাইয়ানের নামকে পরিবর্তন করে গেবের রেখেছিল, আর সেই কারণে সহস্র শতাব্দী ধরে এই কথা গোপন হয়েছিল যে গেবের একজন মুসলিম বিজ্ঞানী নয়, কিন্তু আসলে তিনি একজন মুসলিম সায়েন্টিস্ট ছিলেন। জাবির বিন হাইয়ান কোনো সাধারণ সায়েন্টিস্ট ছিলেন না, বরং তিনি কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, মেডিসিন অ্যান্ড ফার্মেসি, ফিলোসফি এবং ফিজিক্সের মতো আরও বিভিন্ন বিষয়ের উপর খুব বেশি জ্ঞান রেখে থাকতেন। আপনি এটি জেনে হয়তো একটু আশ্চর্যতে পড়ে যাবেন যে আজকের বর্তমান সময়ে আমরা যেই কেমিস্ট্রি বিষয়ের উপর অধ্যয়ন করে থাকি সেটি এরই দান। তাকে কেমিস্ট্রির জনক মানে ফাদার অফ কেমিস্ট্রিও বলা হয়ে থাকে। জাবির ইবনে হাইয়ান কয়েক প্রকার কেমিক্যালসের আবিষ্কারও করেছিলেন, এতদূর পর্যন্ত যে তেজস্ক্রিয় পদার্থের আবিষ্কার ইনিই করেছিলেন। কেমিস্ট্রিতে বিভিন্ন প্রকারের রসায়নকে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট মানে উপকরণের সাথে মিশিয়ে যেই এক্সপেরিমেন্ট করা হয়, এই এক্সপেরিমেন্ট করার পদ্ধতিও জাবির ইবনে হাইয়ানই দান করেছিলেন। আর এই এক্সপেরিমেন্টে যেই উপকরণগুলির ব্যবহার করা হয়ে থাকে সেগুলিকেও জাবির ইবনে হাইয়ানই তৈরি করেছিলেন, আর যেগুলিকে আজও বিজ্ঞানীরা ব্যবহার করে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে জাবির ইবনে হাইয়ান কেমিস্ট্রির সর্বপ্রথম আলকেমি নাম দিয়েছিলেন, কিন্তু পরে ইউরোপিয়ান বৈজ্ঞানিকরা এটিকে পরিবর্তন করে কেমিস্ট্রি করেছিল, যাতে করে মুসলিমদের আবিষ্কারকে গোপন করে রাখা যায়। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। যদি